সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড ওকে, ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার। চলো, আজকে হচ্ছে আবার আমি এখানে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। আগের দিন হচ্ছে একটুখানি আমরা পড়েছিলাম যে ইকোনমিক্স কি সে সম্বন্ধে একটু আমরা ধারণা পেয়েছি, ইকোনমি কি সে সম্বন্ধে আমরা একটু ধারণা পেয়েছি, তাই তো? তারপর আমি বলেছিলাম যে আমাদের যে টপিক, যে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, যেটাকে আমরা সাধারণত 5 ইয়ার প্ল্যানস বলি, সেটা হচ্ছে আমি শুরু করেছিলাম যে ওটার হচ্ছে মেন কি জিনিস, তার অবজেক্টিভ কি, এবং কিভাবে হচ্ছে আমরা প্ল্যানস গুলো কিভাবে স্টেপ ওয়াইজ নেব, সেটাও শুরু করেছিলাম। ঠিক আছে, চলো আজকে তাহলে সেই জায়গার পর থেকে শুরু করি। অবজেক্টিভস এর পর আমরা যেটা আজকে থেকে স্টার্ট করব সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস। আচ্ছা, স্ট্র্যাটেজিসে আসার আগে আমি ছোট করে তোমাদের একটু বলে দিতে চাই যে ইকোনমি তো পড়েছি, ইন্ডিয়ান ইকোনমি পড়েছি, ইকোনমি পড়েছি, ইকোনমির কিছু টাইপস গুলো রয়েছে। আগের দিন আমরা কিছু টাইপস পড়েছি, আবার কিছু বেসিসও কিছু টাইপস রয়েছে। তো ওটা আমি যদি না বলি তাহলে যখন আমরা 5 ইয়ার প্ল্যানস ঢুকবো, মানে ইকোনমিক প্ল্যানিং বলবো, ইকোনমিক প্ল্যানিং পড়ার সময় কিছু কিছু টার্মিনোলজি আসবে যেগুলো মনে হবে রিলেট করতে পারছো না। তাই রিলেট করার জন্য আগে হচ্ছে আমি বেসিক কিছু যে টাইপস গুলো বলে সে সম্বন্ধে একটু বলে নেবো, তারপর হচ্ছে আবার আমরা টপিকে যেটা সেটা আসবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে যেটা শুরু করি সেটা হচ্ছে ইকোনমিক টাইপস বললাম। চলো, এই ইকোনমিক টাইপসটা অনেকগুলো বেসিস রয়েছে। ঠিক আছে, ইকোনমিক টাইপসটা হচ্ছে অনেকগুলো বেসিস রয়েছে। ফার্স্ট যে বেসিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্টেটাস অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, দেখো স্টেটাস অফ ডেভেলপমেন্টে আমরা ইকোনমিকে কত ভাগে ভাগ করতে পারি দেখে নি। আমরা ইকোনমিকে 3টে ভাগে স্টেটাস অফ ডেভেলপমেন্টে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ডেভেলপড ইকোনমি, একটা হচ্ছে আন্ডার ডেভেলপড ইকোনমি, আর একটা কি ডেভেলপিং ইকোনমি, তাই তো? তাহলে ডেভেলপড ইকোনমিটা কি? আমরা কখন আমরা বলি কোনো একটা ইকোনমিকে বা কোনো একটা দেশকে উন্নত, যার কি না হাই পার ক্যাপিটা ইনকাম, ঠিক আছে, মাথা পিছু আয় খুব বেশি। হাই পার ক্যাপিটা ইনকাম হলে কি হবে, মানে হচ্ছে ন্যাশনাল ইনকামও হাই, আর হচ্ছে কি স্ট্যান্ডার্ড অফ লিভিংও হাই। হাতে টাকা আসলে স্ট্যান্ডার্ড অফ লিভিং তো হাই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সবই হচ্ছে ডেভেলপড ইকোনমি বা উন্নত দেশ যাদেরকে বলি, বা উন্নত অর্থনীতি, তার হচ্ছে এই হচ্ছে বেসিক গুলো। ঠিক আছে, এই ক্রাইটেরিয়া গুলো যাদের ফুলফিল করতে পারছে যেসব দেশ বা যেসব হচ্ছে অর্থনীতি, তাদেরকে আমরা ডেভেলপড ইকোনমি বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি একটা স্ট্রং ইকোনমি। এবং এই ইকোনমিটা অনেক সময় যে ডেভেলপড, আন্ডার ডেভেলপড, ডেভেলপিং, অনেক সময় হচ্ছে আমরা এই এইচডিআই এই ক্রাইটেরিয়া দিয়ে আমরা হচ্ছে ভাগ করি, তাই তো? অনেক সময় বলে থাকি না যে ডেভেলপিং, ডেভেলপড বা মিডল ডেভেলপড, এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমরা এইচডিআই এর উপর বেস করে, মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক হচ্ছে 3টে হচ্ছে ক্রাইটেরিয়ার উপর বেসিসে। এটা আমি যখন জিওগ্রাফি পড়াতাম তখন দেখবে বারবার বলেছি, 3টে ক্রাইসিসের মধ্যে হচ্ছে ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া যেটা কিনা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে হেলথ, কোন ইকোনমির বা কোন দেশের হেলথ সিস্টেমটাকে ডিনোট করে। এটা গেল। সেকেন্ড হচ্ছে ক্রাইটেরিয়া কি, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এডুকেশন সিস্টেম। এডুকেশনটা কি সেই অর্থনীতির বা সেই দেশে, সেটা হচ্ছে দেখানো হয়। থার্ডটা কি, স্ট্যান্ডার্ড অফ লিভিং। তার হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং বললেই আমাদের মাথায় আসে কি, যে তার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বা ন্যাশনাল ইনকাম কত, সেটা হচ্ছে দেখানো হয়। এই 3টে ক্রাইটেরিয়ার উপর বেসিসে আমরা কোনো দেশকে বলতে পারি ডেভেলপড, কোনো দেশকে বলতে পারি আন্ডার ডেভেলপড, কোনো দেশকে বলতে পারি হচ্ছে ডেভেলপিং বা ইকোনমিকও বলতে পারি। ঠিক আছে, তো এক্ষেত্রে এই ডেভেলপড ইকোনমি কারা কারা হতে পারে? ডেভেলপড ইকোনমি, চলো উদাহরণ দাও দেখি। অনেকেই বলছো, ইউএসএ বলছো, সুইজারল্যান্ড বলছো,
চায়না, উত্তর দিলে। তো বেসিক্যালি দেখো ডেভেলপড আমরা মাথায় দেখো প্রথমে আমাদের ইউএসএ টা এসছে, আর কি আসতে পারে বিভিন্ন রকমের জার্মানি, ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো, জাপানও আসতে পারে, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে ডেভেলপড হচ্ছে ইকোনমি, এইসব কান্ট্রি গুলোতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এবার আন্ডার ডেভেলপড কি, মানে যে এই যে ক্রাইটেরিয়া গুলো বললাম এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে পারেনি, সেই হচ্ছে আন্ডার ডেভেলপড। আন্ডার ডেভেলপড বেসিক্যালি হচ্ছে দেখতে পাওয়া যায় আমাদের মানে আফ্রিকার যে কান্ট্রিজ গুলো, যেমন হচ্ছে চাঁদ, ঠিক আছে, গাম্বিয়া, এই সব দেশগুলো যেটা কিনা আফ্রিকান কিছু কান্ট্রি, সেগুলো হচ্ছে আন্ডার ডেভেলপড এখন ইকোনমি ওদেরকে বোঝানো হয়, যেখানে কিনা এইসব যে ক্রাইটেরিয়া, মানে তার পার ক্যাপিটা ইনকামও হাই নেই, মানে খুবই লো, সেখানকার ন্যাশনাল ইনকাম তো যদি পার ক্যাপিটা ইনকাম কম হয় ন্যাশনাল ইনকামও কম হচ্ছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং খুবই লো, তো সেগুলো সব হচ্ছে আন্ডার ডেভেলপড। তাহলে এই যে পড়ে থাকলো আরেকটা যেটা ডেভেলপিং, ডেভেলপিং এর হচ্ছে এক্সাম্পল দাও দেখি। ডেভেলপিং এ সর্বশ্রেষ্ঠ যদি উদাহরণ বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের দেশ, তাই তো, সেটা হচ্ছে ইন্ডিয়া। আরো অনেক আছে, বাংলাদেশ আছে, অনেক আছে, ভুটান আছে, অনেক, মানে এরা এখন হচ্ছে এই আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপড এর দিকে এগোচ্ছে, এই এখন ট্রানজিশনাল ফেজে রয়েছে, সে হচ্ছে ডেভেলপিং। এর এইচডিআই স্কোর আমি কত বলেছিলাম, এখন প্রায় প্রেজেন্ট যে রিপোর্ট হচ্ছে 131 আউট অফ কত 189 কান্ট্রির মধ্যে 131 হচ্ছে তার হচ্ছে স্কোর, এইচডিআই স্কোর 189 এর মধ্যে, যা স্কোরটা ছিল হচ্ছে 0.645। আমরা জানি যে এইচডিআই স্কোর হচ্ছে 0 থেকে 1 এর ভেতর হয়, নিয়ার টু দ্য 0 মানে হচ্ছে আন্ডার ডেভেলপড, নিয়ার টু দ্য 1 মানে হচ্ছে ডেভেলপড ইকোনমি, কিন্তু এর হচ্ছে ভ্যালু হচ্ছে কত 0.645, মানে যেটা হচ্ছে মিডল, যেটাকে বলা হয় এইচডিআই স্কোর, যেটা কিনা ডেভেলপিং ইকোনমি। তাহলে এই পর্যন্ত বোঝা গেল যে স্টেটাস অফ ডেভেলপমেন্টের উপর আমরা কিন্তু ইকোনমিকে তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডেভেলপড ইকোনমি, একটা আন্ডার ডেভেলপড ইকোনমি, আর একটা হচ্ছে ডেভেলপিং ইকোনমি। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ শুভদীপ, 129 ছিল, এখন রিসেন্ট রিপোর্ট হচ্ছে দুটো পজিশন আরো নিচে নেমেছে, 131। রিপোর্টটা ভালো করে ঘেটে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়বে। চলো নেক্সট, একটা বেসিস পড়লাম, এবার হচ্ছে আর একটা হচ্ছে বেসিস পড়বো, সেটা কি, সেকেন্ড যে বেসিসটা হচ্ছে সেটা হচ্ছে সিস্টেম অফ অ্যাক্টিভিটিস, সিস্টেম অফ অ্যাক্টিভিটিস। এর উপর বেস করেও ইকোনমিকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি দেখো, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, যেটা ধনতান্ত্রিক ইকোনমি বা অর্থনীতি বলে, একটা সোশ্যালিস্টিক ইকোনমি, সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক অর্থনীতি, আর একটা হচ্ছে মিক্সড বা মিশ্র অর্থনীতি, তাই তো। তাহলে এবার ক্যাপিটালিস্ট হচ্ছে ইকোনমি, সেটা হচ্ছে কি, ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থ মানে ক্যাপিটালিস্ট, মানে ওখানে নামই লুকিয়ে রয়েছে ক্যাপিটাল, মানে টাকাই কথা বলে, ঠিক আছে। এখানে হচ্ছে মেন মিনিমাম রোল অফ গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টকে কোনো তোয়াক্কাই করে না, যার টাকা আছে সেই হচ্ছে ডিসিশন নেবে, তাই হবে, ঠিক আছে, মিনিমাম রোল অফ গভর্নমেন্ট। আর কি হয়, বিভিন্ন রকমের মার্কেটের উপর ডিপেন্ড করে। মার্কেট মানে কি, ওই যে আগের দিন বোঝাচ্ছিলাম ইকোনমি, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, যে প্রোডাক্টটা বাজারে হচ্ছে চাহিদা রয়েছে, মার্কেটে ডিমান্ড রয়েছে, সেই প্রোডাক্টটাই একমাত্র প্রোডাকশন হবে, মানে প্রডিউসাররা হচ্ছে ওই প্রোডাক্টটাই হচ্ছে প্রডিউস করার জন্য আগ্রহী হবে। তার কারণ কি, কারণ বাজারে অনেক ডিমান্ড রয়েছে মার্কেটে, তার মানে মেন ফোকাস কি, ফোকাস অন প্রফিট, এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট বাড়াও, ঠিক আছে। এজন্য মার্কেটের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, মানে মার্কেটে যে প্রোডাক্টটার হচ্ছে ডিমান্ড বেশি, মানে যেটা প্রডিউস করলে আমার পকেটে টাকা আসবে বেশি, সেই প্রোডাক্টটাই হচ্ছে যারা কিনা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা কিনা হচ্ছে কোনো প্রডিউসার্স যারা, তারা ওটাতে বেশি আগ্রহী হয়, ঠিক আছে। এবার ক্যাপিটালিস্ট ইকোনমি কোন কোন কান্ট্রি হতে পারে, চলো উদাহরণ দাও দেখি।
হ্যাঁ, অনেকেই দিয়েছে। ইউএসএ হতে পারে, ওই একই, জাপানও হতে পারে, সবই হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। ঠিক আছে, আচ্ছা এবার আসছি কি, ক্যাপিটালিস্ট ইকোনমি বোঝা গেল, এবার আসছি সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট ইকোনমিটা কি? সোশ্যালিস্টের নামের ভেতরেই ঢুকে আছে, এর মেন উদ্দেশ্যটা কি? সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার মানে সমাজের ভালোর উদ্দেশ্যেই হচ্ছে, যেটা সমাজের কল্যাণকর, সেটাই হচ্ছে মেন, যে কিনা সেন্ট্রালাইজড, মানে এখানে কিন্তু যে সেন্টার, এটা সেন্ট্রালাইজড, যে হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য যেটা কান্ট্রি যেই থাকুক না কেন, সে যা চিন্তা করবেন তার অনুযায়ী কিন্তু কান্ট্রিটা চলবে, তার অনুযায়ী হচ্ছে প্রোডাকশন হবে, তিনি যেটা বলবেন যেটা সমাজের পক্ষে ভালো, সেই প্রোডাক্টটাই হচ্ছে কিন্তু প্রডিউস হবে। বোঝা গেল? সেটা হচ্ছে সোশ্যালিস্টিক কান্ট্রি, যেখানে কিনা নো হচ্ছে এই মার্কেট, মানে মার্কেটের কোনো রোলই নেই, নো রোল অফ মার্কেট, মার্কেটের কোনো রোল নেই এই সোশ্যালিস্টিক কান্ট্রির মধ্যে বা সোশ্যালিস্টিক ইকোনমির মধ্যে। এখানে হচ্ছে যিনি কিনা হেড অফ দা হচ্ছে স্টেট বা নেশন, তিনি যেটা বুঝবেন যেটা উচিত উচিত না, সেই অনুযায়ী কিন্তু প্রোডাকশন হবে বা অর্থনীতিটা সেইভাবেই হচ্ছে চালনা করা হয়। এক্ষেত্রে হচ্ছে এক্সাম্পল দাও সোশ্যালিস্টিক কান্ট্রি বা সোশ্যালিস্টিক ইকোনমি। আচ্ছা, সোশ্যালিস্টিক ইকোনমি হচ্ছে, এখন বেসিক্যালি কোনো পারফেক্ট করে কোনো সোশ্যালিস্টিক কোন ইকোনমি নেই। আগে ছিল হচ্ছে চায়না অ্যান্ড রাশিয়া। চায়না আর রাশিয়া হচ্ছে আগে সোশ্যালিস্টিক ইকোনমি বলা হতো, সোশ্যালিস্টিক কান্ট্রি। এখন কিন্তু ওরা অনেক লিবারেল, ওরা এখন অনেক ওপেন ইকোনমি হয়ে গেছে, অন্যান্য দেশের সাথে ওরা কিন্তু মানে বাণিজ্য করে থাকে। ঠিক আছে, সেখানে হচ্ছে বা মানে যেটা কিনা হচ্ছে প্রাইভেট সেক্টর, তাদেরও এখন কথা এরা শোনে। ঠিক আছে, সেটা হচ্ছে সোশ্যালিস্টিক ইকোনমি, যেটা এখন বেসিক্যালি কিন্তু কোনো পারফেক্ট বলে আমরা বলে দিতে পারি না এই কান্ট্রিটা হচ্ছে এক্সাক্ট এক্সাম্পল অফ সোশ্যালিস্টিক ইকোনমি বা কান্ট্রি। পরিষ্কার? চলো এরপরে যেটা আসছে সেটা কি? মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমির হচ্ছে বৈশিষ্ট্য কি? যেখানে কোএক্সিস্টেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপ, বা কোএক্সিস্টেন্স হচ্ছে পাবলিক অ্যান্ড প্রাইভেট, মানে যেখানে কিনা পাবলিক এবং প্রাইভেট, মানে সেন্টারও হচ্ছে কিনা চালনা করছে, আবার কিছু কিছু হচ্ছে প্রাইভেট, যেগুলো যেগুলো কিনা যাদের আছে কিনা ক্যাপিটাল রয়েছে, বিভিন্ন রকমের এন্টারপ্রেনার্স, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, তাদেরও কন্ট্রোল রয়েছে। সেই জিনিসটা হচ্ছে মিক্সড ইকোনমির গল্প, যেখানে গভর্নমেন্ট শুধুমাত্র যেটা কিনা পাবলিক প্রপার্টি তার উপর কন্ট্রোল আনতে পারে, কিন্তু যেগুলো কিনা প্রাইভেট প্রপার্টি তার উপর কোনো কন্ট্রোল আনতে পারে না। ঠিক আছে, সেটা তো বিশাল বড় উদাহরণ আছে, বলো মিক্সড ইকোনমিকে। এই তো প্রথমেই বলে দিয়েছো, ইন্ডিয়া, তাই তো? মিক্সড ইকোনমি। শুধু ইন্ডিয়া নয়, ফ্রান্সও রয়েছে, ইংল্যান্ড রয়েছে, এগুলো সবই হচ্ছে মিক্সড ইকোনমির হচ্ছে দেশ। মিক্সড ইকোনমি হচ্ছে যেখানে কিনা দুটোই দেখতে পাওয়া যায়, পাবলিক মানে তোমার ক্যাপিটালিস্টিক কিছু বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাবে, সোশ্যালিস্টিক ইকোনমিরও কিছু বৈশিষ্ট্য দেখতে পাবে এই মিক্সড ইকোনমির মধ্যে। বুঝতে পারলে? তাহলে মোটামুটি এইখানে হচ্ছে আমরা ইকোনমিক টাইপস এর মধ্যে কিছু সিস্টেম অফ অ্যাক্টিভিটিসে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, যেটা কিনা ক্যাপিটালিস্টিক ইকোনমি, সোশ্যালিস্টিক অ্যান্ড মিক্সড ইকোনমি। বোঝা গেল? চলো এরপরে হচ্ছে আর একটা বেসিস জানি, সেটা কি? থার্ড হচ্ছে নেচার অফ অপারেশন। নেচার অফ অপারেশন, এইভাবে ইকোনমিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হচ্ছে ক্লোজড ইকোনমি, আর একটা হচ্ছে ওপেন ইকোনমি। ক্লোজড ইকোনমি মানে কি? যেখানে নো ট্রেড। ক্লোজড ইকোনমি মানে হচ্ছে নো ট্রেড, কোনো আন্তর্জাতিক বাণিজ্য বাইরের দেশের সাথে হয় না, সেটা হচ্ছে ক্লোজড ইকোনমি। ওপেন ইকোনমি কি? যেখানে কিনা ফ্রি ফ্রম ট্রেড ব্যারিয়ার্স, ফ্রি ফ্রম বিভিন্ন রকমের বাণিজ্যে যেসব হচ্ছে কিনা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলো থেকে সব মুক্ত এইসব কান্ট্রি। একটা দেশ একটা দেশের সাথে অবাধে হচ্ছে বাণিজ্য করতে পারে, ইন্টারন্যাশনাল ট্রেড, সেটা হচ্ছে ওপেন ইকোনমি। আর ক্লোজড ইকোনমি কি?
যেখানে কিনা আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে না একটা দেশের সাথে একটা দেশে। এর একটা এক্সাম্পল দাও দেখি। এক তো অভিষেক, অনেকেই দিয়েছো, তো সবাই জানো, কত পড়াশোনা করো। নর্থ কোরিয়া, এটা একটা বলতে পারি ক্লোজড ইকোনমি, যেটা কিনা অন্য কোনো দেশের সাথে ওর কোনো আদান প্রদান নেই, ও কাউকে তোয়াক্কা করে না, ও যা নিজে ঠিক করে সেটাই, সেটা হচ্ছে এই ক্লোজড ইকোনমির আমরা একটা এক্সাম্পল দিতে পারি। বাকি তো এখন সবই ওপেন ইকোনমির মধ্যেই চলে এসছে, সব দেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে। আমাদের এই ওপেন যে ইকোনমিটা কবে হয়েছিল জানো? ওপেন ইকোনমি আমাদের দেশেও কিন্তু আগে ক্লোজড ইকোনমি ছিল, ঠিক আছে। বিভিন্ন রকমের যারা বাইরের দেশ থেকে বাণিজ্য করতে আসতো, বিভিন্ন রকমের ট্যাক্স বিভিন্ন রকমের সব বসিয়ে দিত, যার ফলে ওরা খুব একটা বাণিজ্য করতে চাইতো না, এখানে দেশে বিক্রি করে খুব একটা লাভ নেই, চলে যেত। 1991-এ ইকোনমিক রিফর্মস হয়, তারপরে হচ্ছে ইন্ডিয়ার ইকোনমি ওপেন ইকোনমি হয়ে যায়। এখন অবাধে হচ্ছে যে কোনো দেশ আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে, এ পর্যন্ত পরিষ্কার বোঝা গেছে। এবার হচ্ছে আরেকটা বেসিস, এটা কত নম্বর বেসিস ছিল? থার্ড। চলো নেক্সট হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে নেচার অফ অ্যাডভান্সমেন্ট। নেচার অফ অ্যাডভান্সমেন্ট এর বেসিসেও ইকোনমিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা কি, একটা ট্র্যাডিশনাল ইকোনমি। ট্র্যাডিশনাল ইকোনমি মানে কোনগুলো? যেখানে কিনা ট্রাইবালদের উপরে মানে আগে ছিল, মানে ধরো প্রাচীন কালে যেসব ইকোনমি গুলো ছিল, মানে ট্রাইবাল হচ্ছে ইকোনমি অফ আমাজন, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে এই ট্র্যাডিশনাল ইকোনমির মধ্যে ছিল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি আরেকটা যেটা ভাগ, সেটা হচ্ছে মডার্ন ইকোনমি। মডার্ন ইকোনমি মানে বুঝতে পারছো, যেখানে কিনা বিভিন্ন রকমের টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ঘটেছে। এগুলো সবই তো ডেভেলপমেন্ট ঘটবে কখন? যখন মানুষ উন্নত হবে, তখনই তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হবে, টেকনোলজি ডেভেলপড হবে, মানে এডুকেশন ডেভেলপড হবে, সবই। তাহলে এটা হচ্ছে মডার্ন ইকোনমির গল্প, ঠিক আছে। মানে এখন সবই মডার্ন ইকোনমি, কিছু কিছু যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছু আমাজনে বা কিছু হচ্ছে ধরো আফ্রিকার একেবারে করে, সেগুলো হচ্ছে কিনা এই ট্রাইবাল হচ্ছে ইকোনমি বা ট্র্যাডিশনাল ইকোনমি দেখতে পাওয়া যায়। পরিষ্কার? চলো ক্লিয়ার? ওকে। নেক্সট হচ্ছে আরেকটা আমি দেখো বেসিস বলবো, সেটা হচ্ছে লেভেল অফ ইনকাম। লেভেল অফ হচ্ছে ন্যাশনাল ইনকাম, ওকে। লেভেল অফ ন্যাশনাল ইনকাম বোঝা যাচ্ছে না? আরেকবার লিখে দেবো, চলো লিখেই দিই। লেভেল অফ ন্যাশনাল ইনকাম, এর উপর বেস করেও ইকোনমিকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে লো ইনকাম ইকোনমি, মিডল ইনকাম ইকোনমি, আর একটা হচ্ছে হাই হচ্ছে ইনকাম, মিডল ইনকাম, হাই ইনকাম আর লো ইনকাম। এখানে দেখো কিভাবে ভাগ করছে, এখানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এখানে লিখছি ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট বেরিয়েছে 2021-এ। সেখানে দেখো মিডল ইনকাম বা লো ইনকাম কাদেরকে বলছে? যাদের গ্রস ন্যাশনাল ইনকাম হচ্ছে $1026 থেকে 4035, তাদেরকে বলা হচ্ছে লো ইনকাম। এদের মধ্যে যেসব দেশগুলোর আছে মানে ইনকাম রয়েছে গ্রস ন্যাশনাল ইনকাম, তাদেরকে বলছে লো ইনকাম কান্ট্রি। মিডল ইনকাম কাদের? যাদের ডলার এই 4035 থেকে ডলার হচ্ছে 12476, এদেরকে বলা হচ্ছে মিডল ইনকাম। হাই ইনকাম কাদের? যাদের কিনা মোর দ্যান বলছে ডলার 12476, তাদেরকে বলা হচ্ছে লো, মিডল এবং হাই। এক্ষেত্রে আমাকে আগের দিন একটা প্রশ্ন করেছিলে, কেউ একজন করেছিলে, পরে আমি চ্যাট বক্সে দেখেছিলাম, যে কেন ডলার সাইন দিয়ে হয়? বাকি যে আমাদের হচ্ছে এশিয়ান কান্ট্রি রয়েছে তারাও তো বেশ উন্নত, তাহলে ডলারটা দিয়ে কেন হয়? সেক্ষেত্রে বলে রাখি, এখনো পর্যন্ত গ্রস হচ্ছে ন্যাশনাল ইনকাম যে দেশে সব থেকে বেশি হাই, সেটা হচ্ছে ইউএসএ। একে এখনো কেউ ক্রস করতে পারেনি, ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংকে 2021-এর রিপোর্ট তাই বলছে।
তাই এর যা হচ্ছে কারেন্সি সেই অনুযায়ী কিন্তু মেজার করা হয়। বোঝা গেল? আচ্ছা, একটা তো আমি হাইটা বলেই দিলাম, ইউএসএ আছে, আরো বিভিন্ন রকমের কান্ট্রি রয়েছে, বিভিন্ন রকম, ধরো নরওয়ে, সবই রয়েছে। লো ইনকাম কোনগুলো পড়ে? লো ইনকাম হচ্ছে ওই আফ্রিকার একই সোমালিয়া একটা কান্ট্রি রয়েছে, আরো অনেক রয়েছে, এগুলো সবই লো ইনকাম গ্রুপের মধ্যে। মিডিল ইনকামে কোনগুলো? যেমন আমরা রয়েছি, বাংলাদেশ, এই সবই হচ্ছে মিডিল ইনকাম। বোঝা গেল? আর হাই ইনকামের মধ্যে কোনগুলো পড়ছে? হ্যাঁ, মিডিল হচ্ছে আমরা। হাই ইনকামের মধ্যে হচ্ছে দেখো ইউএসএ, কানাডা, এগুলো সবই হচ্ছে হাই ইনকাম, হচ্ছে কিনা ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ছে। পরিষ্কার? এগুলো আমি বললাম এই কারণেই, যখন আমি নেক্সট যখন কিনা ইকোনমিক প্ল্যানসে যখন ঢুকবো তখন কিছু কিছু টার্মিনোলজি গুলো আসবে। তো এই টার্মিনোলজি গুলো যদি আগে থেকে না জানি তোমরা অনেকেই জানো এগুলো, তবুও আমার তরফ থেকে হালকা করে জানিয়ে দিলাম। বুঝে গেছে? চলো, এই গল্প শেষ হয়ে গেছে, এবার চলে আসি টপিকে। দেখো, টপিকে আমি এখান থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস অফ প্ল্যানিং। আমাদের ইন্ডিয়ার হচ্ছে যেটা 5 ইয়ার প্ল্যান বা ইকোনমিক প্ল্যানিং এর কিছু স্ট্র্যাটেজিস ছিল। প্রথম যে স্ট্র্যাটেজিসটা ছিল সেটাকে কি বলা হচ্ছে? হ্যারো ডোমার স্ট্র্যাটেজি। ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা কি বলা হচ্ছে? যেখানে বলতে দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা কিনা 1951 থেকে 56 এ হয়েছিল, সেটা হচ্ছে বেসড অন দিস স্ট্র্যাটেজি, হ্যারো ডোমার স্ট্র্যাটেজি। তাহলে এই স্ট্র্যাটেজির গল্পটা কি সেটা তো আমাকে জানতে হবে। যেখানে বলছে দেখো, যেখানে কিনা এমফাসিস অন দ্য রোল অফ ক্যাপিটাল অ্যাকুমুলেশন। এই স্ট্র্যাটেজিটার মূল উদ্দেশ্য ছিল কিন্তু ক্যাপিটাল, মানে যেভাবেই হোক ক্যাপিটাল বাড়াতে হবে দেশে। দেশের যদি ক্যাপিটাল বাড়ানো যায় তাহলে বাকিগুলো প্রবলেম গুলো আমরা কিন্তু সলভ করতে পারি, এই ধারণাটা ছিল। কি বললো? যেখানে বলছে যে ইনক্রিজেস দ্য ন্যাশনাল ইনকাম, যেভাবে হোক ন্যাশনাল ইনকামটা বাড়াও। এছাড়াও আর একটা কি করতে হবে? ইনক্রিজেস দ্য প্রোডাকশন ক্যাপাসিটি, প্রোডাকশনও বাড়াতে হবে। এবার এক্ষেত্রে দেখো, যখন কিনো এখানটা দেখাচ্ছে, দেখো যখন প্রোডাকশন বাড়ছে, প্রোডাকশন যদি বাড়ে, কোনো হচ্ছে ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো জায়গায় যদি কোনো প্রোডাকশন বাড়ে, প্রোডাকশন কাজটা করবে কি? ওয়ার্কার্সটা কারা হবে? আমরা হব, আর কিছু মেশিনসও হতে পারে। তাহলে প্রোডাকশন বাড়া মানে কিন্তু সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিসও হচ্ছে, তাই তো? এমপ্লয়মেন্ট ঘটছে। এমপ্লয়মেন্টের যদি বেশি হয় তাহলে তাদের হাতে টাকা আসছে, মানে পার ক্যাপিটা ইনকামও বাড়ছে। পরিষ্কার না বোঝা গেলে আমি আলাদা করে দেখাবো। দেখো, পরিষ্কার যদি না বোঝা যায় আমি আলাদা করে দেখাবো, সেটা আমাকে বলো অন্য পেজে। ক্লিয়ার বোঝা যাচ্ছে? পরিষ্কার? ওকে। দেখো, প্রোডাকশন বাড়া মানেই প্রোডাকশন কোনো জায়গায় বাড়ছে মানে সেখানে তোমার মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিসও বাড়বে। কারণ সেখানে একটা যদি তোমার ধরো ইন্ডাস্ট্রি তৈরি করছো বা কোনো একটা ফার্ম খুলেছো, তো সেই ফার্মের জন্য তো লোক দরকার, কিছু মেশিনসও দরকার, লোকও দরকার। তাহলে আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস হচ্ছে। এবার লোক যখন আসছে, প্রোডাকশন হচ্ছে, অনেক বেশি করে প্রোডাকশন হচ্ছে, এবার ওয়ার্কার্সদের হাতে টাকাও আসছে, তাহলে পার ক্যাপিটা ইনকামও বাড়ছে। আর পার ক্যাপিটা ইনকাম বাড়া মানেই ন্যাশনাল ইনকামও কিন্তু বাড়বে। বুঝতে পারলে? বুঝা গেল যে কিভাবে হচ্ছে কিনা এই হ্যারো ডোমারের হচ্ছে স্ট্র্যাটেজিটা ছিল ইকোনমিক প্ল্যানিং এ, যে প্রথমে হচ্ছে আগে ফোকাস করা হচ্ছে প্রোডাকশন বাড়ানো। যদি প্রোডাকশন বাড়াও তাহলে হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়বে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস যদি বাড়াও পার ক্যাপিটা বাড়বে, পার ক্যাপিটা ইনকাম যদি বাড়াও তাহলে ন্যাশনাল ইনকামটাও বাড়বে। ঠিক আছে? এই হচ্ছে মেন হচ্ছে উদ্দেশ্য ছিল হ্যারো ডোমারের স্ট্র্যাটেজি, যেটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে মেনটেন করা হয়েছিল। আর কি কি স্ট্র্যাটেজি দেখো মেনটেন করা হয়েছে? নেক্সট দেখো যেটা, সেটা হচ্ছে নেহেরু মহালানবিস স্ট্র্যাটেজি। সেখানে দেখো এই স্ট্র্যাটেজিটা আবার কি বলছে? এই স্ট্র্যাটেজিটাকে বলছে টু সেক্টর মডেল। দুটো সেক্টরে এই স্ট্র্যাটেজিটাকে আলোচনা করা হয়েছে। একটা কি? একটা কনজিউমার গুড সেক্টর, আর একটা হচ্ছে ক্যাপিটাল গুড সেক্টর। যেখানে কিনা নেহেরুতে বলা হচ্ছে একটা কিছু মানে কোনো কনজিউমার গুডস সেটাকে হচ্ছে ফোকাস করা হচ্ছে, তার সাথে সাথে ক্যাপিটাল গুড সেক্টর। ক্যাপিটাল মানেই বোঝা যাচ্ছে যেগুলো হেভি ইন্ডাস্ট্রি, সেগুলোর উপরই বেশ হচ্ছে ফোকাস করা হয়। কোনো ক্যাপিটাল যেগুলো তখনকার সময় তাহলে হেভি যে ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রির উপর বেশি ফোকাস করা হচ্ছিল। ঠিক আছে? দেখো, দিস স্ট্র্যাটেজি এমফাসিস দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য হেভি ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফর দ্য র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট। এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি র্যাপিড হচ্ছে, ইন্ডাস্ট্রির উপর যদি বেশি ফোকাস করি, ইন্ডাস্ট্রির উপর বেশি টাকা ঢালি,
তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব বাড়বে এবং তার সাথে সাথে প্রচুর হচ্ছে প্রোডাকশন বাড়বে, এটা একটা ধারণা ছিল, এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়বে, তার সাথে পার ক্যাপিটা ইনকাম বাড়বে, ন্যাশনাল ইনকাম বাড়বে, এইভাবে একটা ধারণাটা নেওয়া হলো। ঠিক আছে, এই প্ল্যানিংটা হচ্ছে ইট ইজ বেসড অন রাশিয়ান এক্সপিরিয়েন্স। রাশিয়া হচ্ছে এই প্ল্যানের মডেল হচ্ছে ফার্স্ট ইউজ করেছিল, তার উপর বেস করে মনে করা হলো যে ইন্ডিয়ার প্ল্যানিংটাও তাহলে এইভাবে তৈরি করি। এখানে মেন অবজেক্টিভ কি ছিল, ওয়াজ টু বিকাম সেলফ রিলায়েন্ট অ্যান্ড ওভারকাম দ্য ক্যাপিটাল কনস্ট্রেন্ট। সেলফ রিলায়েন্ট আমি দেখবে যেগুলো অবজেক্টিভস অফ প্ল্যানিং পড়িয়েছিলাম তখন ওখানে বলেছিলাম এই শব্দটা, আত্মনির্ভর হতে হবে। ঠিক আছে, দিস স্ট্র্যাটেজি ওয়াজ অ্যাডাপ্টেড ইন দ্য সেকেন্ড 5-year প্ল্যান। এই পিসি যেটা কিনা মাহালানবিশ বা নেহেরু হচ্ছে যে স্ট্র্যাটেজি, সেটা সেকেন্ড 5-year প্ল্যানে হচ্ছে ফোকাস করা হয়েছিল। আমরা যখন ডিটেলসে যখন 5-year প্ল্যানস গুলো পড়বো তখন আবার এগুলো বলবো। দেখো, বাট কি হলো, যেখানে মাইনার কিছু মডিফিকেশন হয়ে আপ টু দ্য 5th প্ল্যান পর্যন্ত কিন্তু এই প্ল্যানটাই বা এই স্ট্র্যাটেজিটাই কাজে লাগানো হয়েছে, আপ টু দ্য 5th প্ল্যান পর্যন্ত। ঠিক আছে, শুধু কিছু মাইনর হচ্ছে চেঞ্জেস হয়েছে। আচ্ছা, এই যে মহালানবিশ, ইনি কে? এখানে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস, এই মহালানবিশকে বলা হয় আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান প্ল্যানিং। খুব ইম্পর্টেন্ট, দেখো, আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান প্ল্যানিং, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মহালানবিশকে আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান প্ল্যানিং বলা হয়। ঠিক আছে, কারণ এনার প্ল্যানের উপর বেস করে তো বুঝতে পারছো আপ টু দ্য 5th প্ল্যান পর্যন্ত সে কাজকর্ম চালিয়েছে আমাদের দেশ, তার মানে এনাকে কতটা ইম্পর্টেন্স দেওয়া হয়। এই মহালানবিশ হচ্ছে কিন্তু এস্টাবলিশ করেছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা আমাদের কলকাতাতে রয়েছে, আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, আইএসআই কলকাতা যেটা রয়েছে, সেটা কিন্তু এই পিসি মহালানবিশ কিন্তু এস্টাবলিশ করেছিলেন। ঠিক আছে, এগুলো ছোট ছোট ইনফরমেশন। চলো, বোঝা গেল? হ্যাঁ, আইএসআই, প্রসাদ মহালানবিশ, একদম। কনজিউমার এন্ড গুড সেক্টর যেগুলো কিনা ভারী শিল্প, যেগুলো ধরো সেগুলো যখন তৈরি করা হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে, যখন ধরো তোমার হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, যেটা সেটা একটা গুড সেক্টর, যেখানে একটা ভারী শিল্প, সেখান থেকে হচ্ছে নিশ্চয়ই আয়রন অ্যান্ড স্টিল তুমি নিশ্চয়ই বাড়িতে ওটা কাজে লাগাবে না, ওটা বিশাল বড় যখন কিনা হচ্ছে ধরো কোনো রেলওয়ে কোচ হলো, জাহাজ হলো, বা এরকম যেগুলো বড় বড় জিনিসে কাজে লাগানো হবে, সেটা হচ্ছে কিনা মানে বিভিন্ন রকমের গুড সেক্টর। ঠিক আছে, আর কনজিউমার সেক্টর যেগুলো কিনা আমরা কনজিউম করছি, সেসব জিনিসপত্রগুলো যেগুলো আমরা আমাদের নিজের ভোগ্যদ্রব্য হিসেবে কাজে লাগাচ্ছি, সেগুলো। ঠিক আছে, চলো, আর কি স্ট্র্যাটেজি আছে কিনা দেখি। আছে, চলো, সেটা কি? গান্ধিয়ান স্ট্র্যাটেজি। দেখো, এই স্ট্র্যাটেজিটা দেখো বেসিক্যালি হচ্ছে আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়াল ইন গান্ধিয়ান প্ল্যানটা হচ্ছে 1944 হচ্ছে তিনি মানে দেখালেন। ঠিক আছে, এর মেন হচ্ছে অবজেক্টিভ কি ছিল দেখো গান্ধিয়ান মডেলের, টু রেইজ দ্য মেটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কালচারাল লেভেল অফ দ্য মাসেস টু প্রোভাইড দ্য বেসিক স্ট্যান্ডার্ড অফ লাইফ। গান্ধীর হচ্ছে মেল উদ্দেশ্য কি ছিল জানো? যেটা নেহেরুর হচ্ছে ছিল মেন ফোকাস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, মানে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস এর উপর তার মেন ফোকাস ছিল, কিন্তু গান্ধিয়ান স্ট্র্যাটেজিটা ছিল ভিলেজ লেভেল, মানে দেশের যেসব আর্থিক সমস্যা হয়েছে তাকে মেটাতে পারে একমাত্র মাইক্রো মানে গ্রাসরুট লেভেল থেকে। মানে আমাদের তখনও দেশ যেহেতু এগ্রিকালচার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ডেন্ট, তার প্রাইমারি অ্যাক্টিভিটিস বা ছোট ছোট যেসব অ্যাক্টিভিটিস ও কটেজ হোক, যেগুলো কিনা হচ্ছে একেবারে ভিলেজ লেভেলে একেবারে যুক্ত, সেখানটা যদি তুমি গোড়াটা মজবুত করো, তাহলে এই ইকোনমিক প্রবলেম সেটা হচ্ছে আমরা দূর করতে পারবো। ঠিক আছে, দেখো, it laid emphasis on the scientific development of agriculture and rapid growth of cottage and village industry. মানে গ্রাসরুট লেভেলের হচ্ছে উনি বলেছিলেন গ্রাসরুট লেভেল থেকে প্রবলেমটাকে রিমুভ করার চেষ্টা করো। ঠিক আছে, যদিও বলছে মোর ওভার গান্ধিয়ান স্ট্র্যাটেজি এমফাসিস অন দ্য এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড প্ল্যানিং রাদার দ্যান দ্য প্রোডাকশন ওরিয়েন্টেড প্ল্যানিং। প্রোডাকশন মানে হচ্ছে যেটা নেহেরুর ক্ষেত্রে ছিল, নেহেরু বারবারই বলেছেন ফোকাস করো সেকেন্ডারি অ্যাক্টিভিটিস এর উপর, অর্থাৎ হেভি ইন্ডাস্ট্রি যেগুলো তার উপর ফোকাস করো, তবেই প্রচুর প্রোডাকশন হবে, প্রচুর হচ্ছে ন্যাশনাল ইনকাম বাড়বে আমাদের, তাহলে যদি দেশে টাকা আসে তাহলে আমরা ইকোনমিক যে প্রবলেম গুলো আছে সেগুলোকে আস্তে আস্তে দূর করতে পারবো। কিন্তু ইনি বললেন গান্ধিয়ান স্ট্র্যাটেজি, তিনি বলছেন যে এই প্রবলেমটা শুধুমাত্র মানে একেবারে ইন্ডাস্ট্রি বা সেকেন্ডারি অ্যাক্টিভিটিস এর উপর ফোকাস করলে হবে না, তার সাথে তুমি কি করো ভিলেজ লেভেল, যেটা যেখানে প্রবলেম যেখান থেকে শুরু হয়েছে সেখানে হচ্ছে ফোকাস করো, বিভিন্ন রকমের এমন কিছু হচ্ছে তোমার পলিসি আনো, বিভিন্ন রকমের ধরো ভিলেজ ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি, এগুলোকে মজবুত করো,
দেখবে স্মল স্কেল ইন্ডাস্ট্রি গুলোকে বলা হয়, ছোট ছোট, ঠিক আছে। তাহলে এইটা হলো গান্ধিয়ান স্ট্র্যাটেজি। চলো নেক্সট দেখার একটা যেটা স্ট্র্যাটেজি আছে আমাদের, সেটা হচ্ছে কি এলপিজি, মানে কি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। এই স্ট্র্যাটেজি যদি মেনটেন করা হয়, কে করেছিলেন? ফিনান্স মিনিস্টার তখন ছিলেন ডক্টর মনমোহন সিং, ঠিক আছে, আন্ডার দ্য নরসিংহ রাও গভর্নমেন্ট। তখনকার সময় হচ্ছে যেটা আমি বলছিলাম 1991-এ ইকোনমিক রিফর্মস হলো, ঠিক আছে, ইন্ডিয়ার হচ্ছে কিনা একদম পুরো রেভলিউশন টাইম। সেইটা হচ্ছে কিনা এলপিজি স্ট্র্যাটেজি, যেখানে কি বলছে, দিস স্ট্র্যাটেজি এন্ডেড দ্য লাইসেন্স পারমিট রাজ অ্যান্ড ওপেন্ড দা কিনা পুরো একদম পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টর ওপেন করে দেওয়া হলো। মানে বিদেশে একেবারে যেহেতু ওপেন ইকোনমি হয়ে গেছে, বিভিন্ন রকমের দেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয়ে গেছে, আর কোনো ট্রেড ব্যারিয়ার্স নেই, অন্য দেশ আমাদের দেশে এসে জিনিসপত্র বিক্রিও করতে পারছে, জিনিস নিয়ে যেতেও পারছে। অর্থাৎ আবার কিছু আমাদের দেশে মানে আমাদের এক্সপোর্টটাও কিন্তু হচ্ছে কিন্তু বাড়ে গেল, মানে আমাদের দেশ থেকেও জিনিসটা নিয়ে যাচ্ছে এসে। মানে দেখা গেল যেখানে এক্সপোর্ট হচ্ছে, মানে ওপেন ইকোনমি হওয়া মানে এক্সপোর্টের উপর ফোকাস করা হচ্ছে বেশি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কিনা এলপিজি স্ট্র্যাটেজি। এখানে দেখো মোটামুটি চেঞ্জ কি করা হয়, দ্য নেচার অফ দ্য প্ল্যানিং। আগে নেচার অফ দ্য প্ল্যানিং কি ছিল? সেন্ট্রালাইজড বা ডাইরেক্টিভ প্ল্যানিং, ঠিক আছে। এই 1991 এর আগের হচ্ছে ইকোনমিক প্ল্যানিং গুলো স্ট্র্যাটেজি কি ছিল? ডাইরেক্টিভ প্ল্যানিং, অর্থাৎ আগে ডিরেক্ট করে দেওয়া হতো, মানে অনেকটা সোশ্যালিস্টিক ইকোনমির মতো। বলে দিই শব্দটা হচ্ছে আসবে, এই শব্দগুলো আসে তাই এটা বলে দিই। কি বলছি? ডাইরেক্টিভ প্ল্যানিংটা কি? ডাইরেক্টিভ প্ল্যানিংটা বেসিক্যালি হচ্ছে ইট ইজ ফলোড বাই সোশ্যালিস্টিক ইকোনমি। সোশ্যালিস্টিক ইকোনমিতে বলেছিলাম না, যেখানে সেন্ট্রালি হচ্ছে যা একদম বলে দেবেন তিনি হচ্ছে হবে হেড অফ দ্য সেন্টার বা হেড অফ দ্য স্টেট, যিনি যা বলবেন। মানে সোশ্যালিস্টিক ইকোনমির গল্প থেকে শুরু হয়েছিল। কারণ আমি আগেই বললাম হ্যারড ডমার হচ্ছে কিনা রাশিয়ানকে হচ্ছে ফেভার করে, রাশিয়ানের মতন শুরু করেছিল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখো, ডিরেক্টিভ প্ল্যানিং তো বললাম একটা সোশ্যালিস্টিক ইকোনমি। আর কি বলতে পারি, যেখানে এই ডিরেক্টিভ প্ল্যানিং এ দ্য টার্গেটস অফ দ্য প্ল্যানস, যেটা কি হচ্ছে আর প্রি ডিটারমাইন্ড, আগে থেকে ঠিক করে থাকা হচ্ছে, ঠিক আছে, আর প্রি ডিটারমাইন্ড। are predetermined and executed by the government. ঠিক আছে, সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্ল্যানিং। যেটা আগে ছিল 1991 এর আগে যেসব 5 ইয়ার প্ল্যানস গুলো ছিল সেগুলো এরকম টাইপেরই ছিল, সেন্ট্রাল ঠিক করে দিত। মানে এটাকে আমরা এক সময় সেন্ট্রালাইজড প্ল্যানিং ও বলে, ঠিক আছে, ডাইরেক্টিভ প্ল্যানিং আর সেন্ট্রালাইজড প্ল্যানিং ও বলে, যেখানে সেন্ট্রালি বলে দিচ্ছে এইভাবে করতে হবে, তবেই তুমি এগুলো হচ্ছে আমাদের প্রবলেম গুলো রিমুভ করা যাবে। মানে সবই মানে চাবিকাঠি সবই কিন্তু তার হাতে লাগামটা ছিল সেন্টারের কাছে। সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্ল্যানিং, সেন্ট্রালাইজড প্ল্যানিং। এরপর দেখো এখানে কি হলো, এলপিজি আসার পর মানে এই স্ট্র্যাটেজিটা 1991 আসার পর আর সেন্ট্রালাইজড প্ল্যানিং নেই। এবার কি হচ্ছে, ইন্টিগ্রেটিভ প্ল্যানিং এ চলে আসছে। সেটা কি চলো জানি। দেখো এই শব্দগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, বহুবারের পরে দেখবে প্ল্যান পড়ছো মানে এগুলো বহুবার আসবে। ইন্টিগ্রেটিভ প্ল্যান বেসিক্যালি কি ইজ কনসার্ন, মানে কি কনসার্ন করে, যেটা কিনা হচ্ছে যে প্ল্যানটা মানে হোয়াট ইজ ডিজায়ারেবল, মানে কোন প্রবলেমটা আগে রিমুভ করতে গেলে কোন প্রবলেমটা আগে হচ্ছে রিমুভ করতে হবে। মানে আমরা যখন কিনা স্টেপস পড়েছিলাম না, সেখানে বলেছিলাম যে প্রবলেমটা সব থেকে আগে দরকার রিমুভ করা, আগে সেটাকে লিস্ট ডাউন করো। এখানে কিন্তু তাই হতো, ইন্টিগ্রেটিভ প্ল্যানিং হচ্ছে যে প্রবলেমটা আগে আগে হচ্ছে সব থেকে হচ্ছে রিমুভ করা দরকার, তাকে হচ্ছে ফিগার আউট করা। তারপর হচ্ছে এবং এক্সপেকটেশন এমনই থাকতো যে গভর্নমেন্ট কি করবে, ওই প্রবলেমটাকে রিমুভ করতে পারবে, এই সক্ষমতাটাও থাকে। সেটা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং, ঠিক আছে। তাহলে ইন্ডিকেটিভ প্ল্যানিং কি, বেসিক্যালি এইটুকুনি মাথায় রাখো। অনেকটা এক এক বইতে দেখবে এমন ভাবে শক্ত শক্ত ভাষা দিয়ে বলবে, সেটা কিছুই নয়। ইন্ডিকেটিভ প্ল্যানিং মানে কি, যে প্ল্যানিং এ যেটা যে প্রবলেমটা ইমিডিয়েট হচ্ছে আগে রিমুভ করতে হবে, সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করে নেওয়া, এবং গভর্নমেন্ট মানে অ্যাসুরেন্স দেয় যে এই প্রবলেমটা কিন্তু ওরা হচ্ছে রিমুভ করতে পারবে, সেটা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং।
এই ইন্টিগ্রেটিভ প্ল্যানিং এর আর একটা উন্নত হচ্ছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ প্ল্যানিং। ইম্পারেটিভ প্ল্যানিং, ইম্পারেটিভ প্ল্যানিং হচ্ছে এখানে কিন্তু প্ল্যানস তৈরি হলো, মানে যেগুলো কিনা আগে যে প্রবলেমস একেবারে সব থেকে বেশি যেটা প্রবলেম সেটাকে রিমুভ করতে হবে, তো তাহলে সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করা হলো। গভর্নমেন্ট হচ্ছে একেবারে কি বলে এখানে হচ্ছে গ্যারেন্টি দেয়, ঠিক আছে, এখানে পুরো গ্যারেন্টি দিয়ে দেয় গভর্নমেন্ট যে সে কিনা এমন ভাবেই প্ল্যানটাকে রিমুভ করার স্টেপস গুলো এমন ভাবে তৈরি করবে যাতে হচ্ছে কিনা এই যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে রিমুভ করতে পারবে। গভর্নমেন্ট পুরো অ্যাসুরেন্স দেয়, ঠিক আছে, যেখানে দেখা যায় যে অল অ্যাভেলেবল রিসোর্সেস আর ইউজড হাইলি মানে এফেক্টিভ ম্যানার, মানে যত অপটিমাম ইউজ করে হলেও যেসব রিসোর্স গুলো রয়েছে আমাকে প্রবলেমটাকে রিমুভ করতে হবে, এটাই হচ্ছে মেইন ফোকাস, সেটা হচ্ছে ইম্পারেটিভ প্ল্যানিং। এটা ইন্টিগ্রেটিভ প্ল্যানিং এর থেকে একটু উন্নত, ঠিক আছে, বোঝা গেল? ইন্ডিকেটিভ প্ল্যানিংটা কি বলো? লিবারাইজেশন হচ্ছে উদারীকরণ, লিবারাইজেশন উদারীকরণ নীতি, মানে হচ্ছে কোনো আর অন্য কোনো দেশ যখন আমাদের দেশে বাণিজ্য করতে আসবে কোনো ট্যাক্স ফ্যাক্স দেবো না, তুমি যত আসো চলে যাও, মানে আমাদের দেশে বিক্রি করো, আমাদের দেশে কিছু জিনিস কিনে নিয়ে তোমার দেশে চলে যাও, ঠিক আছে, এগুলো সব হচ্ছে উদারীকরণ নীতি, ঠিক আছে। প্রাইভেটাইজেশন, এবার যেটা বললাম আগে যেটা ছিল আমাদের মিক্সড ইকোনমি, আগে কিন্তু মিক্সড ইকোনমি আমাদের ছিল না ইন্ডিয়ার, প্রথমের দিকে একটু সোশ্যালিস্টিক ঘাসা ছিল, যেহেতু রাশিয়ার সবকিছু রাশিয়াকে মেনেই কিন্তু চলতো, পরে হচ্ছে কিনা মিক্সড ইকোনমিতে এসছে, মানে এখন বলা যেতে পারে ভালোভাবে 1991 এর পর, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে শুধুমাত্র ওই সেন্টার যা বলবে সেই অনুযায়ী চললেই হবে না, মানে এবার হচ্ছে এখন হচ্ছে প্রাইভেটাইজেশন, মানে এবার যেটা কিনা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এদের এই হচ্ছে নীতিতে চলো, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর গ্লোবালাইজেশন মানে তো বুঝতে পারছো, গ্লোবালি হচ্ছে যখন কিনা একে অপরের সাথে কানেক্টেড, এই যে তুমি আমার সাথে কথা বলছো, আমার ক্লাস দেখছো ইন্টারনেটের মাধ্যমে, গ্লোবালি কানেক্টেড, এই ক্লাস অন্য কেউ দেখতে পারবে, তুমিও দেখতে পারবে, যে কোনো একটা জায়গায় বসে, ঠিক আছে, গ্লোবালাইজেশন, ঠিক আছে। চলো, বোঝা গেল? মানে মেন প্রবলেমটা খুঁজে সেটা অমিট করা, একদম ঋতুপর্ণা ঠিক, ইমিডিয়েট প্রবলেম আর রেকগনাইজ অ্যান্ড সলভ, একদম এগুলো সব মানে ইন্ডিকেটিভ প্ল্যানিং এর থেকে, ইন্ডিকেটিভ প্ল্যানিং তো ওটা বললাম যেটা তোমরাই বলছো, বুঝতে পেরেছো, বুঝলাম, যে একেবারে ইমিডিয়েট যে প্রবলেমটা আছে সেটাকে হচ্ছে রেকগনাইজ করলে, ফাইন্ড আউট করলে তারপর তুমি তাকে রিমুভ করছো, এবং এই যে রিমুভ করবোই গভর্নমেন্ট যখন একদম তোমাকে গ্যারান্টি দিয়ে অ্যাসুরেন্স দিচ্ছে, সেটাই ইম্পারেটিভ প্ল্যানিং এ চলে যায়, ঠিক আছে, যেখানে কিনা তোমার মানে যাবতীয় যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সটাকে একেবারে অপটিমাম ইউজ করছি যাতে হচ্ছে এই প্রবলেমটা যাতে রিমুভ হয়ে যায়, এমন ভাবে প্ল্যান তৈরি করছি, প্ল্যানের মধ্যে প্ল্যান করতে গেলে কি কি লাগবে সেগুলো আমি আগের দিন পড়েছিলাম, তো সেইগুলো এমন ভাবে রিসোর্স করে আমি কাজে লাগাচ্ছি যাতে হচ্ছে প্রবলেমটা রিমুভ হবেই, ঠিক আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ প্ল্যানিং। চলো, এবার আসছে হিস্ট্রি অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, যখন ইকোনমিক প্ল্যান পড়বে এর মধ্যে একটা না দুটো তোমাদের কোয়েশ্চেন আসবেই, ঠিক আছে, সেটা কি হিস্ট্রি অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া। প্রথমে দেখো বিশ্বেশবাড়িয়া প্ল্যান, ঠিক আছে, বিশ্বেশবাড়িয়া প্ল্যানে কি বলছে, দ্য এরা অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া স্টার্টেড উইথ দ্য এই বিশ্বেশবাড়িয়ার 10 years প্ল্যান, যেটা তার উপর ডিপেন্ড করে শুরু হলো। দেখো স্যার এম বিশ্বেশবাড়িয়া পাবলিশড আ বুক, কোন বুকটা, যেটা এন্টাইটেল প্ল্যান ইকোনমি ইন ইন্ডিয়া ইজ 1934 এ, প্ল্যান ইকোনমি ইন ইন্ডিয়া, ঠিক আছে, যেটা দেখো বেসিক্যালি হি প্রেজেন্টেড আ ড্রাফট টু ডাবল দ্য ন্যাশনাল ইনকাম ইন আ ডিকেড, এই প্ল্যানিং এ তিনি বললেন, ড্রাফট হিসেবে দিলেন এবং বললেন একটা ডিকেডের মধ্যে ডাবল হয়ে যাবে ন্যাশনাল ইনকাম, কি স্ট্র্যাটেজি যদি নেওয়া হয়, কি কি স্ট্র্যাটেজি, প্রপোজ টু শিফট দ্য লেবার ফ্রম দ্য অ্যাগ্রিয়ান সেটআপ টু দ্য ইন্ডাস্ট্রি, তাহলে অর্থাৎ তিনি কি হচ্ছে নেহেরুর মতো নেহেরু স্ট্র্যাটেজিটাকে ইউজ করার চেষ্টা করছেন, ঠিক আছে, যেখানে কিনা বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রির উপর বেশি ফোকাস করো, তাহলে মানে অ্যাগ্রিয়ান সেক্টরে যেসব লেবার রয়েছে সেই ওয়ার্কার্স গুলোকে ইন্ডাস্ট্রির ভেতরে ঢুকিয়ে দাও, ঠিক আছে, যেটা কিনা করা হয়েছিল, যেটা কিনা ডেমোক্রেটিক ক্যাপিটালিজমে করানো হয়, সিমিলার টু দ্য ইউএসএ, ইউএসএ হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি, এমফাসিস অন দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয় এই বিশ্বেশবাড়িয়া প্ল্যানে। However, there was no follow up this plan in British government, বুঝতে পারছো সালটা কখন, 1934, ওই সময় ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে, যার ফলে এই প্ল্যানিংটা এবং ন্যাশনাল প্ল্যানিং অ্যামং দ্য এডুকেটেড সিটিজেন অফ দ্য কান্ট্রি, মানে তখনকার সময় প্ল্যানটা কি বা প্ল্যানের প্রয়োজনীয়তাটা কি সেটা তখনকার প্রত্যেক
মানুষের মধ্যে সেটা আসেনি। শুধুমাত্র যারা শিক্ষিত সমাজ তাদের মনেই এসেছিল যে আমাদের একটা ইকোনমিক প্ল্যানিং হওয়া দরকার, ঠিক আছে, এটা উচিত। বাকি জনগণের মধ্যে আসেনি। তখন জনগণ তো কিভাবে দেশ স্বাধীন হবে সেটাতেই ফোকাস করে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা তাহলে শুরু হচ্ছে কি বিশ্বেশ্বরাইয়া প্ল্যান দিয়ে, ঠিক আছে। চলো এরপর দেখো কি, এরপর যেটা আসছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি, এনপিসি। It was the first attempt to develop a national plan for India. কখন? 1938 with the set of NPC. NPC set up হলো under the chairmanship of Jawaharlal Nehru. Jawaharlal Nehru under 1938 হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হলো, যেটা কিনা আমাদের এবার একটা ন্যাশনাল মানে ইকোনমিক প্ল্যান আমাদের তৈরি করতে হবে, এটা খুব দরকার। এর জন্য কমিটি তৈরি না করলে মানুষের মনে তো জাগবে না ইচ্ছা। However, because of commencement of War II, তখন Second World War start হলো, তারপরে the reports of the committee could not be prepared. Papers finally came out after the independence 1948-49. তখন আর এই সমস্যাটা চলে এলো। যাও বা তৈরি হয়েছিল এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আসার পরে, সেটা আর কোনো মানে পাবলিশই হলো না, ঠিক আছে, যেটা পরবর্তীকালে 1948-49 পরে বেরোয়। আচ্ছা এরপরে দেখো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বোম্বে প্ল্যান। বোম্বে প্ল্যানটা দেখো, the 8 leading industrialists and technocrats formulated a draft. কি ড্রাফটটার নাম দিয়েছে? A brief memorandum outline a plan of economic development for India. বিশাল বড় একটা টাইটেল দিয়ে একটা ড্রাফট প্রকাশ করলো, যেখানে এডিটরশিপে কে ছিল? পুরুষোত্তম দাস ঠাকুর দাস ইন 1944 ঠিক আছে। পুরুষোত্তম দাস ঠাকুর দাস 1944 এর চেয়ারম্যানশিপের আন্ডারে, এডিটরশিপের আন্ডারে 8 জন ইন্ডাস্ট্রিয়ালাইজড অ্যান্ড টেকনোক্রাটস যারা ছিল তারা একটা ড্রাফট দিল। সেই ড্রাফটে কি বলছে দেখো, যে ড্রাফটটার নাম হচ্ছে শর্টে আমরা বলি বোম্বে প্ল্যান, ঠিক আছে। এর অবজেক্টিভ কি ছিল দেখো, ডাবলিং দ্য আউটপুট অফ দ্য এগ্রিকালচার সেক্টর। এই বোম্বে প্ল্যান আবার গান্ধিয়ান স্ট্র্যাটেজিকে ভালোবাসলো, ঠিক আছে। বললো যে হ্যাঁ এগ্রিকালচার সেক্টর মানে প্রাইমারি সেক্টর কোকাকে ফোকাস করি, ভিলেজ লেভেল সেক্টরটাকে ফোকাস করি, তাহলে আমার মনে হয় যে আমরা এই যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিতে পারবো। কি প্রিন্সিপাল, দ্য ইকোনমি কুড নট গ্রো উইদাউট দ্য গভর্নমেন্ট ইন্টারভেনশন আর রেগুলেশন। যেটা হলো তখনকার সময় দাঁড়িয়ে কেউ আর এইটাকে কেউ সাপোর্ট করলো না। তখন সবাই হচ্ছে না মানে গান্ধিয়ান স্ট্র্যাটেজি কি ছিল, গান্ধিয়ান স্ট্র্যাটেজি সবসময় সে তো নরম তান্ত্রিক ছিল, মানে সে খুব একটা ঝামেলাতে যেত না। সে বলতে একেবারে চলো ভিলেজ লেভেল থেকে শুরু করো, তো সেখান থেকে তোমরা যদি ফোকাস করো তাহলে দেখবে যেহেতু আমাদের দেশের বেশিরভাগ জনগণই হচ্ছে কৃষির উপর ডিপেন্ডেন্ট, এগ্রিকালচার উপর ডিপেন্ডেন্ট, তো তাদেরকে ফোকাস করো তাহলে দেখবে তোমাদের সমস্যা হবে না। কিন্তু এই সময় দেখা গেল 1944 সে বলছে না, এই সময় ইন্ডাস্ট্রিকে ফোকাস করতেই হবে। এখন আর কি এগ্রিকালচার উপর পড়ে থাকে, হ্যাঁ ওরা মানে ডেটা চোখের সামনে দেখলো, কিন্তু ওরা বলবে না সেকেন্ডারি মানে সেক্টর মানে হচ্ছে ইন্ডাস্ট্রির উপর বেশি ফোকাস করতে হবে, কারণ তার বেশি আউটপুট, তার বেশি হচ্ছে আউটপুট দেখতেই দেখছে বেশি, নিশ্চয়ই ন্যাশনাল ইনকামও বেড়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কিনা বোম্বে প্ল্যান ছিল। এরপর দেখো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পিপলস প্ল্যান। সেটা কি? পিপলস প্ল্যান ওয়াজ ড্রাফটেড বাই দ্য এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়, দ্য কমিউনিস্ট লিডার, ঠিক আছে, on behalf of the post-war reconstruction committee of the Indian Federation of Lahore 1944. It was based on the Marxist socialism and gave primacy to the agriculture. M.N. Roy কমিউনিস্ট ছিলেন, অর্থাৎ সোশ্যালিস্টিক হচ্ছে একটা সোশ্যালিস্টের মতন, সোশ্যালিজমের মতন, অর্থাৎ সোশ্যালিজম মানে কি সোশ্যাল ওয়েলফেয়ার। এই যে শব্দগুলো এই কারণে তোমাদের পড়ালাম আগে, যে টাইপগুলো জেনে নাও। এই যে সোশ্যালিজম বা সোশ্যালিস্টিক কান্ট্রিটা কি, যেখানে কিনা সোসাইটি ওয়েলফেয়ার উপর তাদের মেইন ফোকাস। এবার সোসাইটি মেইন ফোকাস কারা? কারণ আমাদের দেশের জনগণ তখনকার সময় একেবারেই এগ্রিকালচার উপর ডিপেন্ডেন্ট। তাহলে এগ্রিকালচারটাকে আগে ফোকাস করো, তাহলেই দেখবে তোমাদের যত প্রবলেম আছে দূর হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পিপলস প্ল্যান, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে কি দেখো, গান্ধিয়ান প্ল্যান। বলছে গান্ধিয়ান প্ল্যান ওয়াজ ড্রাফটেড বাই দ্য এস.এন. আগরওয়াল, ঠিক আছে, the principal of the Wardha Commercial College. Wardha Commercial College 1944 হচ্ছে এই প্ল্যানটা প্রডিউস করলেন। কে করলেন? এস.এন. আগরওয়াল। যেটা বলছে ডিসেন্ট্রালাইজড ইকোনমিক স্ট্রাকচার, ডিসেন্ট্রালাইজড ইকোনমিক স্ট্রাকচার, যেটা বললাম একটু আগে বললাম না যে ডিসেন্ট্রালাইজড কি, ডিসেন্ট্রালাইজড হচ্ছে কি, আমি সেন্ট্রালাইজড বলেছি, ডিসেন্ট্রালাইজড মানে সেন্টার থেকে ডিসেন্টার করে দাও। মানে আগে যেটা ছিল, আগে হচ্ছে মানে যেটা ছিল হচ্ছে ফ্রম টপ টু বটম, এইভাবে হচ্ছে সব নীতিটা ছিল।
মানে একেবারে সেন্টারে যে বসবে সে হচ্ছে কিনা হচ্ছে তার নিজের যে সাব অর্ডার রয়েছে তাকে বলে দেবে আচ্ছা তুমি নিচে গিয়ে দেখে নাও, স্টেট গিয়ে দেখো, স্টেটে গিয়ে আবার তার নিচের একজন রয়েছে সে দেখবে সব ঠিকঠাক চলছে কিনা। এই নয়, ডিসেন্ট্রালাইজড মানে একেবারে গ্রাসরুট লেভেল, মানে বটম টু আপ অ্যাপ্রোচ, বটম থেকে আপে, মানে তোমার নিচে যে প্রবলেম সেখান থেকে গ্রাসরুট লেভেল হচ্ছে কিনা আমাদের এই অ্যাপ্রোচটা, এটা হচ্ছে গান্ধান প্ল্যানে দেখানো হয়েছিল। গান্ধান প্ল্যানে আগেই বারবার বলেছি যেখানে কিনা ভিলেজ লেভেল, মানে যেখানে কিনা প্রাইমারি অ্যাক্টিভিটিস, যেখানে কিনা এগ্রিকালচার, শুধু প্রাইমারি অ্যাক্টিভিটিস নয়, বিভিন্ন রকমের হচ্ছে মানে এগ্রিকালচার উপর নয়, প্রাইমারি অ্যাক্টিভিটিসে আমরা এগ্রিকালচার ছিল, বিভিন্ন রকমের কটেজ ইন্ডাস্ট্রি, এদের উপর মেন ফোকাস করো, এদের প্রবলেম গুলো আগে সামনে গিয়ে জানো, তাহলে দেখবে আস্তে আস্তে ইকোনমিক হচ্ছে যে প্রবলেম গুলো দূর করতে পারবে। ঠিক আছে, মানে তুমি ঠান্ডা ঘরে বসে তুমি প্ল্যান পলিসি নিলে তুমি মাঠে নেমে দেখলে না যে আদৌ কি প্রবলেম। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কিনা গান্ধী প্ল্যানে এলো যে মাঠে নেমে দেখো, আগে জানো ফিল্ডে গিয়ে যে কি প্রবলেম, সে তারপর হচ্ছে কোনো প্ল্যান হচ্ছে তৈরি করো। চলো এরপর আসছে কি, এরপর হচ্ছে সর্বোদয়া প্ল্যান। দিস প্ল্যান ইজ ড্রাফটেড বাই দ্য জয়প্রকাশ নারায়ণ ইন 1950. ইট ওয়াজ ইন্সপায়ার্ড বাই গান্ধিয়ান প্ল্যান। গান্ধিয়ান প্ল্যান মনেই বুঝতে পারছো কি হতে পারে। আর হচ্ছে ভিনোভ ভাবেস প্রিন্সিপালস অফ সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরের উপর ডিপেন্ড করছে এবার। সেলফ সাফিসিয়েন্সি বাই কার্টেলিং দ্য ইউজ অফ ফরেন টেকনোলজি, ইমপ্লিমেন্টিং দ্য ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডিসেন্ট্রালাইজ পার্টিসিপেটরি প্ল্যানিং। ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং মানে হচ্ছে এই যে বললাম বটম টু আপ অ্যাপ্রোচ, ঠিক আছে, বা ডাউন টু টপ অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ মানে গ্রাসরুট লেভেল, মানে তোমার গ্রাসরুট লেভেলে হচ্ছে কিনা যদি ধরো পঞ্চায়েত ভিলেজ লেভেলে এই এদের যে প্রবলেম গুলো বিভিন্ন রকমের নিচ লেভেল থেকে উপরের দিকে উঠতে উঠতে আসবে, তাহলেই হচ্ছে মেইন। তাহলে সেন্টারে যে প্ল্যান করছে বসে, তাহলে সে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল প্রবলেমটা কি। ঠিক আছে, তাহলে সেইভাবে হচ্ছে পলিসি তৈরি হবে, প্ল্যান তৈরি হবে, তারপর রিমুভ হবে। চলো এটা হচ্ছে কিনা সর্বদয়া প্ল্যান। নেক্সট আছে কি প্ল্যান দেখি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। একটা প্ল্যানিং কমিশন তৈরি হচ্ছে কখন, আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স। দ্য ইকোনমিক প্রোগ্রাম কমিটি ইপিসি ওয়াজ ফর্মড বাই দ্য অল ইন্ডিয়া কংগ্রেস। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি তৈরি করলেন একটা ইকোনমিক প্রোগ্রাম কমিটি, কখন, আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স। পন্ডিত জওহরলাল নেহরু ওয়াজ ইটস চেয়ারম্যান। ঠিক আছে, জওহরলাল নেহরু কিন্তু অনেকদিন আগেই বলেছিল, কিন্তু সেটা তো ওই যে বললাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলে আসলো। 1948 this committee was recommended the formation of planning commission. দেখো এই প্ল্যানিং কমিশনের রেকমেন্ডেশনের কিন্তু পরেই কিন্তু যেটা কিনা মানে কোন এই যে কমিটিটা মানে ইকোনমিক প্রোগ্রাম কমিটি, এই ইপিসির হচ্ছে রেকমেন্ডেশনে হলো কি প্ল্যানিং কমিশন। ঠিক আছে, কখন, 1948। আর যেটা কিনা একটা বেসিক্যালি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট হয়েছে। চলো লাস্ট যেটা এসে থামলো, মানে এবার হচ্ছে 5 year প্ল্যানস এর কমিটি তৈরি হলো, সেটা কি, এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ইট ওয়াজ ফাউন্ডেড অন 6th August 1952। ঠিক আছে, যেটা কিনা প্রাইম মিনিস্টার হচ্ছে কিনা হচ্ছে ওখানে হচ্ছে মেইন হচ্ছে হত্যাকর্তা, এবং ইট গিভস দ্য ফাইনাল অ্যাপ্রুভাল অফ দ্য 5 year প্ল্যান। তাহলে প্রশ্ন আসে যে কোন কমিটি হচ্ছে হচ্ছে কিনা আমাদের রেকগনাইজেশনে 5 year প্ল্যানটা আসলো। অপশন যদি এনডিসি থাকে অবশ্যই এনডিসি দেবে, যদি এনডিসি না থাকে, যদি ইপিসি থাকে তখন ইপিসি দেবে, কারণ ইপিসি বলার পর প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল। প্ল্যানিং কমিশনের পরে কিন্তু এনডিসি আসে, এনডিসির ফলে হচ্ছে 5 year প্ল্যান আসে। তাহলে এইভাবে যখন এমসিকিউ যখন চুজ করবে এইভাবে দেখবে, হ্যাঁ দেখে চুজ করবে। চলো ডেমোক্রেটিক ক্যাপিটালিজমটা কি। ডেমোক্রেটিক মানে বুঝতে পারছো, ডেমোক্রেসি, ডেমোক্রেটিক মানে জনগণ, এবং ক্যাপিটালিজম মানে বুঝতে পারছো মানে জনগণের মধ্যে কিছু কিছু মানুষ দেখবে যাতে ক্যাপিটাল প্রচুর, মানে যে কিনা পুরো আমাদেরকে কন্ট্রোল করছে। ঠিক আছে, কিছু কিছু পোর্শন, সেটাকে আমরা বলতে পারি ডেমোক্রেটিক ক্যাপিটালিজম। ঠিক আছে, মানে আমাদের জনগণের মধ্যেই, মানে আমাদের ধরো দেশের জনগণের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের হাতে প্রচুর টাকা, তারাই একমাত্র বলা যেতে পারে যে আমাদের দেশে অর্থনীতির অনেকটা পোর্শন কন্ট্রোল করতে পারছে। ঠিক আছে, সেটা ডেমোক্রেটিক ক্যাপিটালিজম বলা যেতে পারে। হ্যাঁ, নীতি আয়োগ, 5 year প্ল্যান সব আসবে এগুলো। আমি আস্তে আস্তে যাচ্ছি, আজকে এটা শেষ হয়নি, এটা আমরা জাস্ট হিস্ট্রি অফ যেটা কিনা 5 year প্ল্যান যে মেকিংটা সেটা আমি পড়ালাম। এরপর আসবো পুরো প্রত্যেকটা ডিটেলিং এ 5 year প্ল্যানস কি, ফার্স্ট 5 year প্ল্যান, সেকেন্ড 5 year প্ল্যানস, সেগুলো পড়বো।
ঠিক আছে। তারপর শেষে গিয়ে এরপরে প্লান্টসটা তো মানে ডিজলিউট হয়ে গেল, তারপর আসছে কি আমাদের নীতি আয়োগ যেটা, সেটাও পড়বো। ঠিক আছে, আস্তে আস্তে। তো আজকে শুধুমাত্র এইটুখানি পড়লাম। চলো, মার্কসের সোশ্যালিজমটা কি? মার্কসের সোশ্যালিজম কি বলতো? ক্যাপিটালিজমের বিরুদ্ধে উনি আওয়াজ তুলেছিলেন, কার্ল মার্কস। ক্যাপিটালিজমের মূল উদ্দেশ্য কি বলেছিলাম? যে ক্যাপিটালিজমের মূল উদ্দেশ্য বা ক্যাপিটালিস্টিক কান্ট্রির মূল উদ্দেশ্যটা কি? পকেটে হচ্ছে প্রফিট বাড়ানো। এবার প্রফিট বাড়াতে গিয়ে মানুষকে আর মানুষ হিসেবে দেখে না, সে যন্ত্রের মতন আচরণ করতে শুরু করে। সে 8 ঘন্টা কাজের বদলে একই পারিশ্রমিকে 9 ঘন্টা 10 ঘন্টা কাজ করে নিচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা মানে লেবারের কোনো ভূমিকাই নেই, মানে ওয়ার্কার্সদের কোনো ভূমিকাই নেই যখন কোনো প্রোডাকশন ইউনিটে বা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে। তখন কার্ল মার্কস আওয়াজ তোলেন এই লেবারদের হচ্ছে পরিপ্রেক্ষিতে। তিনি বললেন যে এই একমাত্র ধনতান্ত্রিক যেসব দেশ মানে ক্যাপিটালিস্টিক, যাদের যেখানে কিনা লেবারদের এক্সপ্লয়েট করা হয়, কিন্তু সোশ্যালিস্টিক কান্ট্রিতে কিন্তু তা হয় না। ঠিক আছে, সোশ্যালিস্টিক কান্ট্রিতে কিন্তু এক্সপ্লয়টেশন অফ লেবার যেটা, সেটা দেখা যায় না। যেখানে দেখা যায় সেন্টার যেটুকুনি বলছে এবং লেবারদের কথা মতো তারা কিন্তু মোটামুটি কথা শোনে। ঠিক আছে, ইপিসি থেকে প্ল্যানিং কমিশন, আর তার থেকে কি এনডিসি, মানে এনডিসি পরে তৈরি হয়। ঠিক আছে, প্ল্যানিং কমিশনের পর হচ্ছে এনডিসি আসে। এনডিসি একটা আলাদা হচ্ছে বাড়ি। তো আমি বলছি যদি কোনো অপশনে যদি এনডিসিটা না থাকে তখন ইপিসিটা দেখবে আছে কিনা, ওটা খুঁজবে। ঠিক আছে, চলো আজ তাহলে এই পর্যন্ত থাকলো। নেক্সট হচ্ছে আমরা যেটা বললাম যে আমরা নেক্সট হচ্ছে এবার 5 ইয়ার প্ল্যান্স গুলোর ভেতর আস্তে আস্তে ঢুকবো। প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যান্স গুলো আমরা ডিটেলিং এ পড়বো। ঠিক আছে, চলো আজ তাহলে এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সেটা চ্যাট বক্সে লিখে রেখো, আমি পরে দেখে নেক্সট দিন ক্লাসে সেটা মিটিয়ে দেবো। ঠিক আছে, চলো, গুড নাইট।